কোল্ড ড্যামেজ হয়ে যাওয়া মুকুলগুলোকে যেভাবে আমরা শেষ রক্ষা করতে পারি। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু ম্যাঙ্গোম্যান বাংলাদেশ। ভিউয়ার্স, বাংলাদেশে কিন্তু বেশ ভালো একটা শৈত্যপ্রবাহ গেল। তাপমাত্রা 11-12 ডিগ্রিতেও নেমে গেছে। ঠান্ডার আগে যে মুকুলগুলো বের হয়েছে ওই মুকুলগুলো কিন্তু বেশ ভালোই ড্যামেজ হয়েছে। এই কোল্ড ইনজুরি কিন্তু খুবই মারাত্মক। আমরা সর্বোচ্চ চেষ্টা করেছি। এর আগে আমরা যে স্প্রে করেছি আপনাদের দেখিয়েছি কুয়াশা থেকে আমাদের মুকুলগুলোকে রক্ষা করার জন্যে আমরা কি করতে পারি। আমরা যদি তাপমাত্রার বিষয়ে একটু বলি প্রথমেই, সেটা হচ্ছে সবচেয়ে মুকুলের জন্যে আইডিয়াল তাপমাত্রা হচ্ছে দিনের বেলায় 22 থেকে 28 ডিগ্রি এবং রাতের তাপমাত্রা হচ্ছে 18 থেকে 22 ডিগ্রি। এই তাপমাত্রাতেই সবচেয়ে ভালো থাকে, পলেন শক্তিশালী থাকে এবং পলিনেশনও খুব ভালো হয়, ফ্রুট সেট সর্বোচ্চ হয়। এরপর আমরা আসি কোল্ড ইনজুরি জোনে। দিনের বেলা যখন 17 থেকে 18 ডিগ্রির নিচে আসে এবং রাত্রেবেলা 12 থেকে 13 ডিগ্রির নিচে আসে, তখনই কিন্তু আমরা কোল্ড ইনজুরি জোনে চলে আসি। এই কোল্ড ইনজুরি জোনে আসার সাথে সাথেই আমাদের কিন্তু এই মুকুল সর্বোচ্চ রকমের ক্ষতি সাধন হয়ে থাকে। কোল্ড ইনজুরির মাধ্যমে মুকুল কালচে বাদামি হয়ে যায়, ফুল শুকিয়ে ঝরে পড়ে, ফুল ফুটে কিন্তু গুটি ধরে না, মুকুলের ডাটা শক্ত হয়ে যায়, অনেক সময় একটাও গুটি দেখা যায় না এবং ভিতরেও কিন্তু বেশ ক্ষতি হয়, পলেন স্টেরাইল হয়, ওভারি ড্যামেজ হয় এবং হরমোনাল ইমব্যালেন্স তৈরি হয়। ফাঙ্গাল অ্যাটাকে কিন্তু মুকুলের ওভারি ড্যামেজ হয়ে যায়। ওভারি হচ্ছে ফিমেল ফ্লাওয়ারের যে গর্ভাশয় আছে, যেটার ভিতর থেকে এই গুটিগুলো বাঁধে আর কি। তো ওই ওভারিটা ড্যামেজ হয়ে যায়। তো গুটি বাঁধার যে জায়গাটা, এটাই যদি ড্যামেজ হয়ে যায় তখন তো আর গুটি থাকার কোনো প্রশ্ন আসে না। আমাদের কাছে ঠান্ডাকে রিভার্স করার মতো কোনো ইনসেকটিসাইড, কোনো ফাঙ্গিসাইড, কোনো হরমোন তৈরি হয় নাই। ঠান্ডা যে ড্যামেজ করার সেটা করে যাবে। কোল্ড ইনজুরির পরে যে ফাঙ্গাল সৃষ্টি হয় এবং ওই ফাঙ্গাল থেকে মাইক্রোপেস্ট ক্রিয়েট হয়, থ্রিপস আক্রমণ করে, তো ওইটারে আমরা যতটুকু সম্ভব প্রোটেক্ট করতে পারি। কোল্ড ইনজুরি ম্যানেজমেন্টটা মূলত এইটাই, কিছুটা হলেও আমরা এই মুকুলগুলোকে রক্ষা করতে পারবো। যেখানে একটা ফলও থাকতো না, সেখানে আমরা প্রত্যেকটা মুকুলেই অন্তত কিছু কিছু হলেও ফল পাবো। তো এইটাই আমি আপনাদের দেখানোর জন্য আজকে ভিডিও করা, যে আমাদের এইখানে কিন্তু একটাও গুটি সেট হচ্ছিল না। তো আমি যে অ্যাপ্লাইটা করেছি, এই স্প্রেটা অ্যাপ্লাই করার পর আমি কিন্তু আলহামদুলিল্লাহ 2-4টা এখন গুটি দেখতে পাচ্ছি। হয়তো আরও কিছুদিন পরে আরও দেখতে পারবো। এই যে এখানে যদি আপনাদের আমি দেখাই, এই যে এখানে একটা গুটি সেট হয়েছে, এদিকে গুটি সেট হচ্ছে, এদিকে দেখেন, এদিকে কিন্তু মাশাআল্লাহ বেশ কয়েকটা গুটি সেট হয়েছে। এগুলো কিন্তু একদম কিছুই থাকতো না যদি আমরা এই ম্যানেজমেন্টটা না করতাম। ট্রিটমেন্টটা খুব কঠিন কিছু না। আমাদের 2টা প্রোডাক্ট প্রয়োজন হবে। একটা হচ্ছে নতুন প্রজন্মের বায়োলজিক্যাল ইনসেকটিসাইড, সেটা হচ্ছে স্পিনোসাট। স্পিনোসাট আমরা বিভিন্ন কোম্পানির পেয়ে থাকি। 0.3 ml পার লিটার আমরা এটা স্প্রে করব। আমি যে কোম্পানির বা যে নামে কিনেছি আপনাদের দেখাই, সাকসেস 2.5 SC স্পিনোসাট। তো এটা আমরা অটোক্রপ কোম্পানির কিনেছি এবং এই স্পিনোসাটের সাথে আমরা ম্যানকোজেব ব্যবহার করব। তো ম্যানকোজেব 2 গ্রাম পার লিটার। তো আমি যেটা ব্যবহার করেছি, আমার কাছে ম্যানকোজেব ছিল না, বা শুধু ম্যানকোজেব এটা থাকাতে আর প্রয়োজন হয় নাই। আমার কাছে যেটা ছিল ম্যানসার কার্বন রেজিম প্লাস ম্যানকোজেব যেটা, তো এই 2টা দিয়ে আমি স্প্রে করেছি। খুবই সাবধানতা অবলম্বন করবেন যাতে ওভারডোজ না হয়। একবারে 0.3 ml পার লিটার এটাতেই রাখবেন। ম্যানকোজেব 2 গ্রাম পার লিটার এটা আপনারা দিয়ে স্প্রে করে দিবেন। মুকুল, ডাল, পাতা ভেজা অবস্থায় কিন্তু আমরা স্প্রে করব না, দুপুরের পর স্প্রে করার চেষ্টা করব। এবং স্পিনোসাট গ্রুপের যে ইনসেকটিসাইড, এটা আমরা
ফুল ফুটন্ত অবস্থায় করতে পারবো, এটা যথেষ্ট সেফ। কেউ যদি আমরা স্পিনোসাড না অ্যারেঞ্জ করতে পারি, সেই ক্ষেত্রে আমরা এমামেকটিন গ্রুপের যে ইনসেকটিসাইড আছে ওইটা ব্যবহার করতে পারি। তবে সবচেয়ে ভালো আমরা ইনসেকটিসাইড স্পিনোসাডই ব্যবহার করার চেষ্টা করব, এইটাই বিশেষজ্ঞরা অ্যাডভাইস করেছে। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ, টাটা।